স্ক্রিন শেয়ার। ওকে, হ্যাঁ স্ক্রিন গেছে। আচ্ছা, আমরা বলছিলাম জি জি সফটওয়্যার ইনস্টলেশনের জন্য যে রিকোয়ারমেন্ট দরকার, আমাদের উইন্ডোজটা অবশ্যই 64 বিট হতে হবে, নেট ইনস্টল করার সময় অবশ্যই অফ রাখতে হবে, এবং র্যাম 4 GB অথবা তার থেকে বেশি হলে ভালো হয়। 4 GB মিনিমাম দরকার, ঠিক আছে? আর যদি বেশি হয় তাহলে আপনি স্পিড ভালো পাবেন। আমাদের দুইটা সফটওয়্যার দরকার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আমরা ক্লাসে কি কি শিখবো? আমরা ফটোশপ শিখবো, এবং ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো শিখবো এগুলো একটু বিস্তারিত আলোচনা করছি। ফটোশপ টুলস আমরা প্রথম যে ক্লাসগুলো, আমরা তো 20টা ক্লাসের এখানে আমি শিডিউল করছি, ঠিক আছে? আমরা বলছিলাম 15 থেকে 20টা ক্লাস হবে, 20টা ক্লাসের শিডিউল করছি, এর মধ্যেই আমরা ক্লাসটা সমাপ্তি করতে পারবো আশা করছি। ফটোশপে আমরা টুলস শিখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভিং শিখবো, ঠিক আছে? জি অ্যাডমিন দিয়ে দিলাম, ওকে। তারপরে আমরা আহ প্রথম দুইটা ক্লাস, তারপরে 3 নাম্বার ক্লাসে আমরা শিখবো বিজনেস কার্ড। 4 নাম্বার ক্লাসে বিজনেস কার্ড, এটা মানে জাস্ট একটা ফর্মাল একটা শিডিউল, এটা চেঞ্জ হতে পারে, আপনাদের ক্লাসের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে, ঠিক আছে? এটা যে কনফার্ম তা না কিন্তু, বুঝতে পারছেন? জি 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 জাস্ট একটা দিতেছি। আমরা ফ্ল্যাট ডিজাইন শিখবো, আমরা হয়তো এই ডিজাইন গুলার নাম আমি বললে আপনারা বুঝবেন না। আমি প্রথম ক্লাসে সবগুলা ডিটেলস আমরা গুগল থেকে দেখে দেখে আমরা এটা দেখবো, শিখবো, এটা কি জিনিসটা আমরা চিনবো। ফ্ল্যাট ডিজাইন শিখবো, ওয়েব অ্যাডস শিখবো, তারপর ইলাস্ট্রেটরে চলে যাবো। ইলাস্ট্রেটর সফটওয়্যার, ইলাস্ট্রেটর হয়তো 8 নাম্বার ক্লাস থেকে শুরু হতে পারে। ইলাস্ট্রেটর টুলস, তারপর ইলাস্ট্রেটর টুলস প্লাস সিম্পল কিছু ডিজাইন দেখবো। তারপর বিজনেস কার্ড শিখবো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, রোল আপ ব্যানার, ভেক্টর ট্রেসিং, লোগো ডিজাইন। স্পেশাল ক্লাস থাকবে একটা, ব্যানার বিহেন্স পোর্টফোলিও থাকবে, ফ্রিল্যান্সার.কম, ফাইবার.কম, আমরা দুইটা মার্কেট প্লেস শিখবো, ঠিক আছে? আমরা ডিজাইন শেখার পরে আমরা পোর্টফোলিওর একটা মার্কেট প্লেস শিখবো, তারপর আমরা দুইটা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস শিখবো। এই ছিল আমাদের বেসিক একটা ক্লাস শিডিউল, যেটা আমরা আপনাদের সাথে আহ বাকি যে 30-20টা ক্লাস হবে, এই 20টা ক্লাসে আমরা এগুলাই শিখবো। আপনাদের আশা করছি যে ক্লাস সম্পর্কে একটা বেসিক একটা ধারণা বা আইডিয়া হয়েছে যে আমরা এই 20 দিন কি কি করব, কোন দিন কি শিখবো, ঠিক আছে? আচ্ছা, 2 GB তে কি কোনোভাবেই সিসি হবে না? কোনোভাবেই হবে না, দুইটা সফটওয়্যারের আপনার সাইজই তো 3 GB মতো, তাহলে দুইটা সফটওয়্যার আপনি ইনস্টল করলে ওইটা তো স্পেস থাকবে না র্যামে, বুঝছেন ইমরান বিষয়টা? ভাই, আরেকটা বিষয় হলো, আপনার যারা ওই যারা এই সফটওয়্যার সেটআপ করতে না পারে, সবাই যদি আমার দোকানে চলে আসে, আমি ওদেরকে উইন্ডোজ হ্যাঁ করে হ্যাঁ, এটা সফটওয়্যার ভালো, এটা সেটআপ ভালো করে হয়, এটা সবার এটা জন্য আপনি বলে দিয়েন, যে আমি এটা আরো ভালো হয়। আমি গ্রুপে গ্রুপে বলে দিচ্ছি, আপনি বলে যারা না পারে আমি আসলে আমি ফার্স্ট উইন্ডোজ করবো, ওদেরকে বের করে আবার সফটওয়্যার গুলো যাতে ইউজ করার মতো আপনাকে আপনার মাধ্যমে চেক করাই দিব। তাদেরকে বলবেন সফটওয়্যার রিলেটেড যা সমস্যা আমার সাথে যোগাযোগ করার জন্য, কালকে থেকে আসে। ওকে ওকে ওদেরকে ওকে, টাকা দিব না, সমস্যা ফ্রিতে নাই। ফ্রিতে। হ্যাঁ অবশ্যই, এটা ভালো, দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি বলি, কারণ আপনি এখানে নাকি আপনি অনেক ডিস্টার্ব করবেন, সবাই এটা হবে না, তারা পারবে না। ঠিক আছে, কত বিট লাগে, কোন ভার্সন লাগে, ওটা আমি রেডি করে দিব আমার দায়িত্বে, তারা ওকে শুধু ওকে, আমার এটা দোকানে আপনি আসবে। ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ওদেরকে ইনস্টল করে দিন, জি ভাইয়া, আপনার সাথে যে ঠিক যে যে আছে? প্রশ্ন টশ্ন করে আপনি বলেন আমার সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে আশা করছি আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। আপনারা সফটওয়্যারটা ইনস্টল প্রথমে করতে হবে, আমাদের ক্লাস শুরু, আমাদের সফটওয়্যারটাই হচ্ছে মেইন জিনিস, সফটওয়্যার ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। প্রত্যেকের পিসিতে সফটওয়্যার ইনস্টলেশন কনফার্ম হলেই আমরা নেক্সট ক্লাসটা প্র্যাকটিক্যালি আমরা যাব, ঠিক আছে? ওকে, আমরা স্ক্রিন শেয়ার, নেক্সট আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে একটু কথা বলি। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইন কেন শিখবো, গ্রাফিক ডিজাইন শিখলে কি কি করতে পারবো, এই জিনিসগুলো একটু শিখে আমি এই ট্যাবটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু যারা ক্লাসে আছেন একটু মনোযোগ জি দিবেন, দেখবেন। হ্যাঁ, আমরা এই এই এরপরে কিন্তু এগুলা নিয়ে আর বিস্তারিত আলোচনা হবে না, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এবং এখন যে জিনিসটা দেখাবো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? জি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি, গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালস, অর্থাৎ স্ক্রিনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে।
ঠিক আছে, একটু সময় লাগবে। ওকে, হ্যাঁ, আসছে আসছে আসছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। লার্ন গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল, গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কিভাবে করতে, গ্রাফিক ডিজাইন করার জন্য আমাদের কি কি বিষয় মাথায় থাকতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের যে দুইটা সফটওয়্যার দরকার, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা এই দুইটা সফটওয়্যার লোগো এখানে দেখতে পাচ্ছি, এই দুইটা সফটওয়্যার হচ্ছে এরকম, ঠিক আছে। তো গ্রাফিক ডিজাইন কি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? তো আমরা গ্রাফিক ডিজাইন কি এই জিনিসটা আগে জানি। গ্রাফিক ডিজাইন হচ্ছে, আমি এখানে দুইটা সূত্র এখানে এনে রেখেছি, দুইটা ব্যাখ্যা, ওটা গুগল থেকে এবং উইকিপিডিয়া থেকে। গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন এন্ড প্রবলেম সলভিং থ্রু দ্য ইউজ অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এন্ড ইলাস্ট্রেশন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, সমস্যা সমাধানের যোগাযোগের মাধ্যম, যেটা টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং ইলাস্ট্রেশন ব্যবহার করে এই জিনিসটা করতে হয়। অর্থাৎ আমরা কোনো একটা মেসেজ কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে হিমেল ডিজাইন ভাই, করি, ওটাই মূলত হিমেল গ্রাফিক ভাই ডিজাইন। আপনি মাইক্রোফোনটা মিউট করেন। হ্যালো, জি ভাই, ক্লাস শুরু করেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা উইকিপিডিয়ার একটা সূত্র যেটা আছে, দ্য আর্ট অফ স্কিল অফ কম্বাইনিং টেক্সট এন্ড পিকচার ইন অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিনস অর বুকস। অর্থাৎ দ্য আর্ট অফ স্কিল, অর্থাৎ আপনার যে দক্ষতার একটা আর্ট, এটার একটা কম্বিনেশন হয় টেক্সট এবং পিকচার এবং টেক্সটের মাধ্যমে, যার দ্বারা আমরা অ্যাডভার্টাইজমেন্ট, আমরা প্রচার প্রসার করতে পারি ম্যাগাজিনের জন্য অথবা আমরা বুকস এর জন্য। আমরা যে অ্যাডভার্টাইজিং গুলা করি, আমরা যে লিফলেট আমরা দেখি, ওই লিফলেটে ধরেন একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করবে, একটা প্রোডাক্ট সম্পর্কে তার অডিয়েন্সকে মেসেজ দিবে, বার্তা দিবে, প্রোডাক্টটা কিসের, কি জন্য, এটার ফিচার্স কি, এটার প্রাইস কিরকম। আমরা যেহেতু প্রিন্ট আইটেম নিয়ে কাজ করব, তো আমরা প্রিন্ট আইটেম অনুযায়ী আমরা প্রতিটা ক্লাস আমরা বিস্তারিত আলোচনা করব। সো অ্যাডভার্টাইজিং ম্যাগাজিন অর বুকস, আমরা যদি একটা অ্যাডভার্টাইজিং তো বুঝি, আমরা এই যে পোস্টার বলে, যে লিফলেট বলেন না, এগুলার মধ্যে কি থাকে, একটা কোম্পানির বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে একটা প্রোডাক্টকে আমরা চিনতে পারি, একটা কোম্পানিকে আমরা চিনতে পারি। অর্থাৎ the art or the art or skill of combining text and picture in advertising। আপনার যে দক্ষতা, সেটা আপনি ফুটিয়ে তুলবেন অ্যাডভার্টাইজিং এর জন্য, এটাই মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা বোঝাতে পেরেছি। অর্থাৎ সহজে যদি বলি, আমরা কোনো একটা মেসেজ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ওইটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, এক একজন, আসলে আমার এই বর্ণনাটাই যে সঠিক তা না, মানে এক একজন এক একটা প্রেক্ষাপটে বা এক এক রকম ভাবে এটা বিশ্লেষণ করে বা বর্ণনা করে, ব্যাখ্যা করে। ঠিক আছে, এক একজনের সিস্টেম এক এক রকম, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সবগুলা একই সিস্টেম, একই রকম, একই জিনিস। ঠিক আছে, তো আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানলাম। তো নেক্সটে যাচ্ছি। গ্রাফিক ডিজাইন করার জন্য আমাদের সবচেয়ে বেশি যে জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ সবচেয়ে বেশি যে জিনিসগুলো ইউজ করা হয়, সেটা হচ্ছে কালার। কালার সম্পর্কে তো আমাদের প্রত্যেকের ধারণা আছে। একটা ব্র্যান্ডের আইডেন্টিটি প্রকাশ করে একটা কালারের মাধ্যমে। আমরা কোন একটা প্রোডাক্ট অথবা কোন একটা কোম্পানি, আমরা একটা কালার দেখলেই খুব সহজে চিনে ফেলতে পারি যে এই কালারটা কোন কোম্পানি ইউজ করে। ধরেন আমরা ফেসবুকের লোগোটা সবাই দেখছি, রাইট? হ্যালো, জি 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 হ্যাঁ হ্যাঁ, জি। একজন একটু আনমিউট থাকেন, একটু রেসপন্স করেন। তো আমরা ফেসবুকের যে একটা কালার দেখছি, এই কালারটা সম্ভবত এরকম, ফেসবুকের কালারটা ব্লু। ঠিক আছে, আমরা যদি এই ব্লু কালারের যে লোগোটা দেখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারি এটা ফেসবুক। এই ফেসবুক অ্যাপ এর ভিতরে যদি রেড কালার থাকে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা কি বুঝবো যে এটা অরিজিনাল ফেসবুকের লোগো না। যদি লাল কালার থাকে, ফেসবুক ব্র্যান্ডিং কালার কি, ব্লু। তো একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট, এনিথিং, আপনার কালার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ঠিক আছে, একটা কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য কালার আমাদের ডিজাইনও ইউজ করতে হবে, অর্থাৎ কোম্পানির যে থিম, ওই থিম অনুযায়ী আমাদের ডিজাইনে কালার ইউজ করতে হবে। তারপরে আছে টাইপোগ্রাফি,
অর্থাৎ আমরা যে মেসেজ গুলা লিখবো, একটা ডিজাইন করবো, মেসেজ গুলা লিখে ওটা যে টাইপ করা, এটাকে মূলত টাইপোগ্রাফি বলা হয়। বিভিন্ন স্টাইলের টাইপোগ্রাফি আছে, ওগুলো প্র্যাকটিক্যালি গেলে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। তারপরে আছে অ্যালাইন, পেজ সেটআপ, তারপরে শেপ, ইমেজ ডেকোরেশন, ব্যালেন্স, তারপরে হাইলাইট। তো এখানে এটা হচ্ছে একটা সূচি, তারপর প্রত্যেকটা জিনিসের আমি একটু ডিটেলস এখানে রেখেছি। তো এই যে এখানে কালার, প্রথমে আসছে কালার। কালার তো বললামই, কালার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস একটা কোম্পানি বা একটা ব্র্যান্ডিং এর জন্য। আহ যে কালারের মাধ্যমে আমরা একটা কোম্পানিকে চিনতে পারি, একটা প্রোডাক্টকে চিনতে পারি। তো আমাদের ডিজাইনে কালার ইউজ করা, রাইট কালার চুজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে নেক্সট যে জিনিসটা আছে পেজ সেটআপ। আমাদের এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের, যে গ্রাফিক ডিজাইন শুরু করার পূর্বে আমাদের যে মাথায় যে জিনিসগুলো রাখা প্রয়োজন, এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো পেজ সেটআপ আমরা এগুলো আরো বিস্তারিত জানবো আমরা যখন প্র্যাকটিক্যালি যাব না, আমরা আরো বিস্তারিত জানবো। পেজ সেটআপ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন খাতায় কোনো কিছু লিখি বা এক্সাম হলে যে খাতা দেয়, ওই খাতার মধ্যে লেখার আগে আমরা কি করি, পেজটা মার্জিন করি যেন একটা সেফ জোন থাকে, অথবা একটা লেখাটা যেন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে, যেটা খুব সহজেই যে খাতাটা দেখবে সে যেন সহজেই দেখতে পারে। আমরা যদি এখানে স্ক্রিনটা দেখি, আচ্ছা কার মাইক্রোফোনটা মনে অন করে, একটু মিউট করে দিবেন, একটু একটু হচ্ছে সাউন্ড হচ্ছে। হিমেল ভাইয়ের আচ্ছা মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা ফ্যানের আমি সাউন্ড অফ ছিল। করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা ইমরান ভাই, আপনি হ্যাঁ পার্টিসিপেন্টে গিয়া অল হ্যাঁ মিউট হ্যাঁ, করে আমি দেন। দিচ্ছি। অল দিচ্ছি, মিউট মিউট করে করে দেন। দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি আনমিউট ঠিক আছে। থেকে একটু রেসপন্স করেন আমার কথায়। যারা ক্যামেরা খুলে হাত ভাঙাবে শুধু তাদের কথাই আপনি রেসপন্স করে হ্যাঁ মিউট করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ভাই আপনি একটু শুরু করেন। আনমিউট থাকেন, একটু রেসপন্স করেন। জি আচ্ছা আচ্ছা আমি এই যে মিউট পেজ করছি। সেটআপ, আমি আমি যে এই স্ক্রিনটা দিচ্ছি এখানে দেখেন, ওইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পেজেই কিন্তু এখানে লেখাটা একদম হিজিবিজি লাগতেছে, তাই না? এখানে দেখতে না না, অনেকটা বাজে লাগতেছে। আমার এখানে ভালোই দেখাচ্ছে। আমি স্ক্রিনশট আপনাকে পরে গ্রুপে দিয়ে দিব, না না সমস্যা না, নেই। আমার মেইন আমি স্ক্রিনটা স্পষ্ট হচ্ছে ব্লো পাচ্ছি তো। ব্লো ব্লো হচ্ছে মেইন স্ক্রিনটা। আপনি একটু দেখেন যে টাইপটা শুরু হয়েছে কই থেকে, শেষ হয়েছে কই থেকে। তারপর আমি নেক্সটে যদি যাই, নেক্সট স্লাইডে যদি যাই, তাহলে আমরা আচ্ছা সহজে পেজ, বুঝতে পারবো। পেজ তো হচ্ছে বড় হাতের লেখা পেজ, আর ছোট হাতের সবচেয়ে নিচে লেখা প্রেজেন্ট, আর এখানে তো লাস্টে আছে কনসিকুয়েন্ট, হ্যাঁ লাস্টে হ্যাঁ, আছে কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট, আর উপরে আছে হচ্ছে পেজ। আমি তো হচ্ছে কি অটো রোটেট করে নিছি মোবাইলটা, বুঝছেন? এর জন্য আমি ঠিক আছে, স্পষ্ট সমস্যা পাচ্ছি। নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি একটু আচ্ছা শুরু করেন আপনি। দুইটা আপনার একটু দুইটা ইমেজের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করেন। দেখেন এইখান থেকে কিন্তু ব্লু কালারটা হচ্ছে আমার মেইন পেজ। এই পেজটা কিন্তু ফার্স্ট টু লাস্ট পুরাটা জুড়ে কিন্তু টাইপিং এ ভরপুর, ঠিক আছে, যেটা অনেকটা হিজিবিজি দেখাচ্ছে, যেটা মানে আই কেচি না বা রিডেবল না জিনিসটা। আমি যদি একটু নেক্সট স্লাইডে যাই, তাহলে আমি এটার যে পার্থক্যটা বুঝতে পারবো। এখানে দেখেন আমার চার দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস আছে, বুঝতে পারছেন জিনিসটা? জি জি বুঝতে পারছি, উপরের লেখাটা সেম কিন্তু মাঝে যে একটা সামনে যে একটা ফুডের লোগো দেওয়া, হ্যাঁ না এটার জন্য ওইটার মাঝের কথা বলি না। লেখাটা বুঝতে পারছি না। আচ্ছা জি, এটা আমি ওইটা বলি জাস্টিফাইড না। করো। আমি জাস্ট জাস্টিফাইড। পেজের, হ্যাঁ জাস্টিফাইড করা, আমি যে পেজের একটা স্পেস নিছি, এই স্পেসটা বোঝাচ্ছি। যে প্রথম ইমেজে দেখেন পুরো পেজ জুড়ে লেখাগুলো আছে, আর দ্বিতীয় পেজে মোটামুটি চতুর্পাশে ভালো একটা স্পেসিং আছে। আমরা যেটা খাতার মধ্যে করি, এক্সাম হলে যেটা খাতার মধ্যে করি, আমরা লেখালেখি করি না, এর আগে আমরা স্কেলিং করি উপরে এবং বাম পাশে, স্কেলিং করে একটা ভালো একটা স্পেস রাখি, ঠিক আছে, নির্দিষ্ট পেজের মধ্যে আমরা কন্টেন্ট গুলা সাজিয়ে রাখি, তাই না? আমি এই জিনিসটা বোঝানোর জন্য এই দুইটা ইমেজ আমি বসাইছি। ঠিক আছে, এটা ছিল পেজ সেটআপ। তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ সমতা। প্রত্যেকটা এলিমেন্টে আমরা সমতা বজায় রেখে কাজ করতে হবে। আমরা এখানে যে টেক্সট আছে, এই টেক্সট গুলো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে একদম সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা, অ্যালাইন আছে। আর ডান পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে এলোমেলো, একটা ডানে একটা বামে, যেটা সমতা বজায় নেই। ওই পাশে তিনটা রেক্টেঙ্গুলার আছে, তিনটা শেপ একদম সমানভাবে সাজানো, আর এটা হচ্ছে একটা উপরে একটা নিচে, তাই না? এটার অ্যালাইনমেন্ট ক্লিয়ার না। সো আমাদের অ্যালাইনমেন্ট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ডিজাইনে। প্রত্যেকটা ডিজাইনে আমি যাই রাখি, ইমেজ, টেক্সট হতে পারে, এনিথিং, শেপ, লোগো, এনিথিং, সবগুলা আমাদের একটা স্পেসিফিক অ্যালাইনে আমাদের সাজাতে হবে, ঠিক আছে? এটা ছিল অ্যালাইনমেন্ট।
তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ইমেজ ডেকোরেশন। আমরা একটা ইমেজকে আমরা ডিজাইন করার সময় একটা ফুল পেজে রেখে দিই, অথবা যে কোনো একটা শেপের ভিতরে বসিয়ে দিই, অথবা ডান বাম করে ফেলি। একাধিক ইমেজ থাকলে আমরা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি না। তো ইমেজ ডেকোরেশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এই যে বাম পাশে ইমেজ রাখছি তিনটা, সেম তিনটা ইমেজ এখানে দেখেন, এটা এটা সেম ইমেজ, এটা এটা সেম ইমেজ, কিন্তু এই পাশে কিন্তু আমি সাইজটা ঠিকভাবে করতে পারি নাই, আর অ্যালাইনমেন্টও ঠিকভাবে হয় নাই। কিন্তু এইদিকে যদি আমি একটু লক্ষ্য করি, সাইজটা ঠিক সুন্দরভাবে আমি প্লেসমেন্ট করতে পেরেছি এবং অ্যালাইনমেন্টও খুব সুন্দরভাবে করতে পেরেছি। তো এইটা ছিল মূলত ইমেজ ডেকোরেশন, একটা ইমেজকে সুন্দরভাবে ফ্রেমিং করে একটা ডিজাইনে বসানো, ডিজাইনে সেট আপ করা। এই জিনিসগুলো আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো। তারপরে এই কর্নারে একটা ইমেজ রাখছি, দেখেন এই ইমেজটা এটার মোটামুটি যে এটার ডিমেনশন কিন্তু সেম, কিন্তু এই ইমেজটা যদি তাকাই এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে ইমেজ। কখনো এই কাজটা করা যাবে না, ইমেজ চ্যাপ্টা করা যাবে না। অর্থাৎ ইমেজের যে আপনি একটু ক্রপ করে হলেও আপনার ইমেজের মেইন যে জিনিসটা এটা ফোকাস করতে হবে। এটা আমি এখানেই ফোকাস করেছি এবং এটাকে সুন্দরভাবে অ্যালাইন করেছি। এটা ছিল মূলত ইমেজ ডেকোরেশন। যেহেতু ইমেজ আমাদের ডিজাইন ইউজ করতে হবে, সো ইমেজ ডেকোরেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের আছে ভিজিবিলিটি, স্বচ্ছতা, কালার প্লেসমেন্ট, সুন্দরভাবে একটা কালার কম্বিনেশন করা, কোন কালারটার সাথে কোন কালারটা যায়। আমরা জানি যে লাইট কালার, লাইট কালারের সাথে আমরা লাইট কালারের ব্যাকগ্রাউন্ডের সাথে যদি ফোরগ্রাউন্ডে আমরা লাইট কালার ইউজ করি তাহলে কিন্তু এই জিনিসটা ভিজিবিলিটিটা তেমন ভালো হয় না। ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো আমরা বুঝি না, আপনারা চাইলে কমেন্ট করেন। জি জি জি, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বুঝি। সামনের অংশ এবং আচ্ছা, পিছনের অংশ, মানে উপরে একটা নিচে একটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি একটু কমেন্ট সেকশনে যাচ্ছি। জি, আমার কথা কি ঠিক আছে যে ফরগ্রাউন্ড হুম হুম থাকবে হুম, উপরের যে আপনার অংশে কথা এবং ঠিক আছে। জি ধন্যবাদ। আচ্ছা, যারা কথা বলতেছেন আনমিউট করে আমি প্রশ্ন করলে একটু বললেন। ঠিক আছে, ফোরগ্রাউন্ড হচ্ছে মূলত উপরে যে জিনিসটা থাকে। যেমন আমি এই যে ভিজিবিলিটি যে টাইপটা করেছি লরেম ইপসাম ডলার সিটেমিট, ঠিক আছে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। এর পিছনের যে অংশটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার রাখছি, এটা হচ্ছে ডার্ক ব্লু, আর উপরে আমি লাইট হোয়াইট কালারের একটা প্যারাগ্রাফ লিখছি, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমাদের এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ভালো একটা ভিজিবিলিটি রাখতে হবে, কালার ভালো একটা কম্বিনেশন করতে হবে। যেমন আমি এই পাশের যে জিনিসটা রাখছি এটা ইউলো আমাদের আচ্ছা, কত মিনিট হলো আমাদের, ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটার ব্যাকগ্রাউন্ডে আছে ইউলো, আবার ফোরগ্রাউন্ডে আছে হোয়াইট। হোয়াইট এবং ইউলো দুইটা কালারই কিন্তু আমাদের কি লাইট কালার। আমরা যদি গুগলে সার্চ করি লাইট কালার ভার্সেস ডার্ক কালার, তাহলে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমরা এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন। জি ভাই, নয়েজ আসছে, নয়েজ আসছে। এক মিনিট, এই যে আর আসবে না, আমি মিউট করে দিলাম। ওকে, সো এটা ছিল মূলত ভিজিবিলিটি, যেটা আমাদের ডিজাইনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যখন কোনো অডিয়েন্সের কাছে আমাদের ডিজাইনটা পৌঁছে দেবো, সেই অডিয়েন্স যদি ক্লিয়ারলি কন্টেন্ট গুলা পড়তে না পারে তাহলে কিন্তু ও ওই ডিজাইনটার যে মেইন লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। একটা ডিজাইনের মাধ্যমে যখন সে তার ক্লায়েন্টের কাছে একটা মেসেজ পৌঁছাবে, সেই মেসেজটা যদি সে পড়তেই না পারে তাহলে এই ডিজাইনটা তার করিয়ে কোনো লাভ নেই। যেমন আমি এখানে যেটা লিখছি এটা পড়তে অনেক কষ্ট হচ্ছে, আমি সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ড আমি চেষ্টা করবো পড়ার, তারপর যখন দেখবো যে আমার চোখে একটু বাজছে, জিনিসটা লাগতেছে, তখন কিন্তু আমি এটা চোখ ফিরে নিবো বা এটা ফেলে দিব। এটা আমার পড়ার ইচ্ছা হবে না, যেটা কেমন লাগতেছে। ঠিক আছে, আর উপরের যে জিনিসটা ব্লোর সাথে আমি হোয়াইট একটা কম্বিনেশন করছি, এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমি চোখ দিয়ে দেখতে পারতেছি এবং পড়ার জন্য একটা একটা আলাদা একটা ইন্টারেস্ট আমার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে,
এটা ছিল ভিজিবিলিটি। আমাদের নেক্সট যে পেজ, এটা হচ্ছে নেক্সট স্লাইড। টেক্সট ব্রোকেন, অর্থাৎ আমরা অনেক সময় টাইপ করতে গিয়ে আমরা একটা টেক্সটকে এটার অরিজিনাল যে ডিমেনশন ওইটা ভেঙে ফেলি আমরা। যেমন এটা হচ্ছে চাপাচাপি করা, টেক্সট কখনো চাপাচাপি করা যাবে না। এটার হাইট, ওয়াইট এবং যে হাইট এন্ড ওয়াইট আছে এটার ফুল যে ডিমেনশন এটা ঠিক রাখতে হবে। যেমন আমি এখানে ইম্পর্টেন্স একটা লিখছি, সেম সাইজে নিচে একটা লিখছি। একটা জিনিস হচ্ছে আপনার এটা কি করছে, একটু চ্যাপ্টা করে টান দিয়ে দিছি, তারপরে এই জিনিসটা কিন্তু পড়তে অনেকটা চোখে লাগছে এবং এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্স অরিজিনাল যে টেক্সটটা এটা আমরা সহজে পড়তে পারতেছি, রাইট? জি জি জি, সো উপরেরটা এটা পড়তে হচ্ছে কষ্ট আমরা, হচ্ছে। হ্যাঁ, উপরেরটা পড়তে কষ্ট হচ্ছে। আমরা যখন এমএস ওয়ার্ড কিংবা যে কোনো করি, কাজ করি, ওইটাতে অনেক সময় এরকমটা হয়ে যায়, টানাটানির ফলে ওইটা টেক্সটটা চ্যাপ্টা হয়ে যায়। এই জিনিসটা চ্যাপ্টা করা যাবে না। এটা যেভাবে আছে অরিজিনাল হাইট এন্ড ওয়াইট যেটা, এটা ঠিক রেখে আমাদের টাইপ করতে হবে। এটার জন্য আপনার জাস্ট সাইজটা বাড়ালেই এটার মেইন ডিমেনশনটা ঠিক থাকবে। এটা আরো আরো অনেক শর্টকাট আছে, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি যাব এটা আরো শিখবো। জাস্ট আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, মুখস্থ করে রাখবেন একদম। যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন এই জিনিসগুলো ফেস করবেন যে না এটা করা যাবে না, এটা করা যাবে না। যখন ভুলে যাবেন তখন দেখবেন আপনারা এই ভুলগুলোই করবেন। তো এই কারণে আমি প্রথম দিকে আমি সবার আগে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। ওকে, তারপর আছে ইম্পর্টেন্স বা হাইলাইট। প্রত্যেকটা ডিজাইনে কিছু স্পেসিফিক বিষয় তুলে ধরার জন্য ক্লায়েন্ট চাই। অর্থাৎ তার কোম্পানি বা তার প্রোডাক্টের, ধরেন একটা প্রোডাক্টে অফার চলতেছে, 20% ছাড়, 20% অথবা 30% অফ, এরকম একটা ডিসকাউন্ট দিয়ে সে মার্কেটে একটা প্রোডাক্ট ছাড়ছে। তো তখন আমাদের কি করতে হবে, একটা ডিজাইনে ওই জিনিসটা আমাদের ফুটিয়ে তুলতে হবে যে 20% ছাড়। আমরা দেখি না অনেক লিফলেট কিংবা ফ্লায়ারে এই জিনিসটা ফুটিয়ে তোলে যে ছাড় ছাড় বা 20% অফ, 10% ছাড়, একটার সাথে আরেকটা ফ্রি, এরকম থাকে না? এই জিনিসটা দেখবেন অনেক সময় গুরুত্ব সহকারে ফুটিয়ে তোলা হয়। সো আমাদেরও প্রত্যেকটা ডিজাইন এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন একটা ফ্লায়ার যখন একটা কোম্পানি মার্কেটিং করবে তখন একটা কোম্পানির তখন যে নতুন, যেহেতু কোম্পানির নামটা হাইলাইট করতে হবে উপরে, যে নতুন একটা কোম্পানি, যে অথবা কামিং সুন এরকম দিয়ে কোম্পানির নাম অথবা প্রোডাক্টের নেম। তারপরে হচ্ছে ডিটেলস একটা, সরি, যখন এই জিনিসটা দেখবে তখন কিন্তু ভিতরে অটোমেটিকলি যে অডিয়েন্স আছে তারা এটা বিস্তারিত দেখার জন্য সে ইন্টারেস্টেড হবে যে 20% অফ, দেখি তো প্রোডাক্টটা কি বা কিসের মধ্যে 20% ডিসকাউন্ট ছাড়ছে। ঠিক আছে, অটোমেটিকলি আমরা এই জিনিসটা দেখতে পারবো বা এটা পড়ার বা দেখার আগ্রহ আমাদের মধ্যে আসবে। তারপরে আমি এখানে কিছু স্যাম্পল দিচ্ছি। এখানে একটা ডিজাইন আছে দেখেন, 90% অফ, তারপরে তিনটা ড্রেস, 90% অফ, তারপরে এখানে তিনটা ড্রেস রাখছি, অর্থাৎ এই ড্রেসটার মধ্যে 90% অফ। এটা দেখার পরে আমাদের প্রথমে কি ইন্টারেস্ট, আমাদের মানে জানার আগ্রহটা কিসের উপর জানা ইচ্ছা হচ্ছে, যে জানতে ইচ্ছা হচ্ছে বলেন তো? 90% অফ, তারপর ড্রেস আছে, মানে আমাদের একটা জানার একটা আগ্রহ হচ্ছে যে দেখি তো আসলে এই ড্রেসটা কোন দোকানে সেল দিচ্ছে অথবা কোন ব্র্যান্ডের এই প্রোডাক্টটা 90% অফ দিচ্ছে। তারপর আমরা যদি নিচে যাই তখন ওই নিচের বাকি কন্টেন্ট গুলা যদি ছোট করে লিখি তারপরে কিন্তু অডিয়েন্স আগ্রহ নিয়ে নিচের ছোট কন্টেন্ট গুলা পড়ার ইচ্ছা হবে। সে অটোমেটিকলি 90% অফ দেখে যে এই প্রোডাক্টটা 90% অফ দিছে, দেখি তো এই প্রোডাক্টটা কোন কোম্পানির, বা এটা নিতে গেলে আমার কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কোন দোকানে যেতে হবে। তারপরে দোকান অথবা ওয়েবসাইট বা এনিথিং আপনি নিচে ছোট করে ফুটিয়ে তুলতে পারবেন। এটাই ছিল মূলত ভিজিবিলিটি বা হাইলাইট করার বিষয়টা। প্রত্যেকটা ডিজাইনে এরকম কিছু বিষয় থাকে যেই টপিকস গুলা আমাদের হাইলাইট করে নিতে হয়। ওকে, তারপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফন্ট সিলেকশন। আমরা ফন্ট সম্পর্কে কি আইডিয়া আছে? আমরা যে টাইপিং করি এটা বিভিন্ন স্টাইলের টেক্সট আছে, এই টেক্সট গুলো আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হয় গুগল থেকে। ঠিক আছে, যেমন আমি ফন্টের মধ্যে কিছু স্যাম্পল রেখে দিচ্ছি। যেমন রেগুলার রাইটিং ফন্ট প্রথমে আছে, এটা একটা ফন্ট, ফন্টের নাম হতে পারে লেটু অথবা এনিথিং। এই প্রত্যেকটা
প্রত্যেকটা ফন্টেরই আলাদা আলাদা নাম আছে। আমি এখানে চকোলেট লিখছি, এই ফন্টটার একটা আলাদা নাম আছে, কিন্তু এই ফন্ট আমি চকোলেট লিখছি এই কারণে আমাদের যে চকোলেট কিংবা যে বেবি ফুড গুলো আছে এই ফুড গুলোর মধ্যে দেখবেন এই টাইপের ফন্ট ইউজ করে। এই ফন্টটা দেখতে অনেকটা কিরকম, অনেকটা মানে ফুড বা চকলেট টাইপের সুস্বাদু এরকম কিছু একটা মিন করে। আর উপরটা তো রেগুলার রাইটিং ফন্ট, যেটা আমরা প্যারাগ্রাফ লিখি অথবা টাইটেল লিখি। তারপর আছে সিগনেচার অর হ্যান্ড রাইটিং। আমরা সিগনেচার কোনো কিছু লেখার জন্য এই টাইপের ফন্ট গুলো ইউজ করতে হয়, সিগনেচার। ঠিক আছে? কোনো কিছু ধরেন কোনো পার্সনের সিগনেচার অ্যাড করতে হবে, তখন এরকম একটা ফন্ট ইউজ করে আমরা একটা সিগনেচার আমাদের ডিজাইনে অ্যাড করতে পারি। তারপরে আছে ন্যাচারাল ফন্ট। এগুলা প্রত্যেকটা ফন্টে কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমি জাস্ট এটার যে বৈশিষ্ট্য ওইটা ন্যাচারাল ফন্ট এটা লিখে দিছি, যাতে আপনারা সহজে ক্যাচ করতে পারেন যে এই ফন্টটা কোথায় ইউজ হতে পারে। বিভিন্ন ধরনের এনিমেল কিংবা যে খেলনা এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর মধ্যে দেখবেন এই টাইপের এরকম বিভিন্ন স্টাইলিশ ফন্ট গুলো ইউজ করে। ঠিক আছে? বুঝতে পারতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পারতেছেন? জি, শুনতে পারতেছি। ওকে, আপনার কমেন্ট বক্স ওপেন করে রাখতে পারেন, যারা কমেন্ট করার প্রয়োজন কমেন্ট করেন। তারপরে আছে এই যে এরকম মুভি পোস্টার হার্ট টাইপের ফন্ট। এই ফন্ট গুলা কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করে বিভিন্ন স্টাইল করে ওই ফন্ট গুলা ডিজাইনে ইউজ করে। এরকম হার্ট টাইপের ফন্ট গুলা দেখবেন মুভি পোস্টারে বড় করে এটার ভিতরে ফায়ার কিংবা বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়া এই জিনিসগুলা পোস্টার বা ব্যানার এগুলা ক্রিয়েট করে। এই এগুলার মধ্যে মূলত এরকম ফন্ট ইউজ করে। জাস্ট এখানে আমি একটা করে স্যাম্পল রাখছি, এরকম কিন্তু অনেক অনেক স্যাম্পল আছে বা অনেক অনেক ফন্ট আছে। আমি যে চকোলেট লিখছি এটা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ফন্ট, এরকম আরো বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, কিন্তু থিম কিন্তু একই। এটার যে থিমস এই থিমস কিন্তু সেম সেম রেখে বিভিন্ন স্টাইলিশ আছে। তারপরে আছে ও ক্লক ডিজিট, দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ডিজিটাল ক্লক গুলো আছে এই ক্লক গুলাতে মূলত কিন্তু এই টাইপের ফন্ট ইউজ করে। ঠিক আছে? এরকম এটা ছিল ফন্ট সিলেকশন। তো আমাদের বেসিক্যালি গ্রাফিক ডিজাইন করতে গেলে এই বিষয়গুলাই মূলত মাথায় রাখতে হবে। আমি একটু প্রথম থেকে জাস্ট একটা আমাদের স্লাইডটি শেষ আমরা একটু রিপিট করে জিনিসটা জাস্ট আমাদের সূচিটা আমরা পড়ি। প্রথমে ছিল আমাদের কি গ্রাফিক ডিজাইন কি শিখলাম, তারপরে আমাদের গ্রাফিক ডিজাইন করার জন্য যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন এই জিনিসগুলো আমাদের জানা থাকা অত্যন্ত প্রয়োজন। কথাগুলো যেমন বেঁকে প্রথমে বেঁকে আছে আসছে, কালার, তারপরে আছে কথা পেজ থেমে থেমে সেটআপ। আসছে। নেটটা হয়তো একটু স্লো করতেছে সম্ভবত। আচ্ছা, এখন কি ক্লিয়ার? একটু বলবেন। আপনি কি শুনতে পারতেছেন আমার কথা? হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, শুনতে এখন ক্লিয়ার। পারতেছেন? জি জি ওকে, জি, ঠিক আছে। ক্লিয়ার। মাঝে মধ্যে একটু নেট ড্রপ করে, সমস্যা নেই। কালার, পেজ সেটআপ, তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে আমাদের এই জিনিসগুলা অনেক মানে প্রত্যেকটা ডিজাইনে এই জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ হয় ডিজাইনের সৌন্দর্যতা ফুটিয়ে আবার তোলার জন্য। প্রবলেম তারপরে হচ্ছে, আছে আবার প্রবলেম ইমেজ হচ্ছে। ডেকোরেশন, তারপরে আছে ভিজিবিলিটি কম্বিনেশন। ওকে, ক্লিয়ার? সবাই কি আমার কথা শুনতে পারতেছেন সবাই? জি, আপাতত এখন ক্লিয়ার আছে, কিন্তু একটু আগে ছিল না।